আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। সিডনিতে মোস্তফা সরওয়ার ফারুকী এবং তার স্ত্রীকে প্রবাসী বাঙালিরা বিভিন্ন স্থানে খুঁজছে। সবশেষে ৬ জন উপদেষ্টা কেন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন, আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এবং আসেন তার আগে একটু পরিসংখ্যান দেখে নিই যে তারেক রহমানের ১০০ দিন কেমন, ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিন কেমন, এবং শেখ হাসিনা তো অনেকবারই ক্ষমতা নিয়েছেন, তার সর্বশেষ যে ২০২৪ সালে দায়িত্ব নিলেন তার প্রথম ১০০ দিনের কিছু পরিসংখ্যান আমরা দেখি। এই পরিসংখ্যান শুরুতেই আমি একটু তারেক রহমান সরকারের প্রথম ১০০ দিনের কথা বলছি। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলনে কিছু স্ট্যাটিস্টিক্স তারা প্রেজেন্ট করেছেন। তারা হত্যা, ধর্ষণ, নানান স্ট্যাটিস্টিক্স করেছেন, তবে হত্যা এবং কিছু স্ট্যাটিস্টিক্স মূলত মার্চ এবং এপ্রিল মাসের পুরো ১০০ দিনের নয়, যে কারণে তাদের সাথে আমি যে স্ট্যাটিস্টিক্সটা প্রেজেন্ট করব হয়তো কিছুটা ডিফারেন্ট থাকতে পারে, বাট ট্রেন্ডটা কিন্তু একই রকম। প্রথমেই বলছি তারেক রহমানের প্রথম ১০০ দিন। এই সময়ে হত্যা, খুন হয়েছে ১,০৮৪ জন। এগুলো সব অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, সো আনঅফিসিয়াল স্ট্যাটিস্টিক্স মে বি ইভেন মোর। হত্যা ১,০৮৪ জন, ধর্ষণের শিকার হয়েছেন ২০৯ জন, যদিও এখানে ২০০ জন লেখা। ধর্ষণের পরে হত্যা করা হয়েছে ১৪ জন শিশুকে। হামে মৃত্যু হয়েছে সরকারি হিসেব অনুযায়ী ৬৩০ জনের, যদিও বেসরকারি হিসেবে এটি ১,০০০ ছাড়িয়ে গেছে। জিনিসপত্রের দাম বেড়েছে ভয়াবহ এই ১০০ দিনেই। ১২ কেজির যে এলএনজি গ্যাস সেটি ১,২৫০ টাকা থেকে হয়েছে ১৯৪০ টাকা। বিদ্যুৎ প্রতি কিলো ইউনিট বেড়েছে ১.৫২ টাকা। প্রতি লিটার অকটেন ১২২ থেকে হয়েছে ১৪৫ টাকা। প্রতি লিটার ডিজেল ১০২ থেকে হয়েছে ১১৫ টাকা। প্রতি লিটার পেট্রোল ১১৮ থেকে হয়েছে ১৪০ টাকা। প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে হয়েছে ১৩৫ টাকা। যদিও বিএনপির কোনো কোনো মন্ত্রী বলেছিল তারা তেলের দাম বাড়াবে না, এর দাম বাড়াবে না, ওর দাম বাড়াবে না, কিন্তু তারা কেউ কথা রাখেনি, বরং এক লাফে তেলের দাম এত বাড়িয়েছে যেটা সাধারণ মানুষের উপরে ভীষণ চাপ সৃষ্টি করেছে। ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিনের এইসব স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু কথা বলি। আপনি যদি সেই সময়ে বাংলাদেশের প্রচার মাধ্যম দেখেন তাহলে দেখবেন যে সেখানে প্রথম ১০০ দিনে শুধু ইউনূসের গুণগান করা আছে। সেখানে হত্যা, ধর্ষণ, মব, খুন এইসব বিষয় একদম বলা যায় নাই। দু একটা গণমাধ্যমে আপনি হয়তো পাবেন, তাও খুব বিচ্ছিন্ন। তবে অধিকাংশ মিডিয়া তারা প্রশংসায় ব্যস্ত ছিল। ইউনূসের কোনো প্রথম ১০০ দিনে তেমন ত্রুটি চোখে পড়েনি, কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি কালেক্ট করেছি যে ইউনূসের আমলে এই মব সহিংসতা, এটা ছিল একটা নতুন এডিশন। এই মব সহিংসতা ইউনূসের আমলে হয়েছে ১০০-র বেশি। বিএনপির আমলে এই ১০০ দিনে কিন্তু মব সহিংসতা হয়েছে ৮০টা, এটা রিপোর্টেড। আওয়ামী লীগ আমলে এই মব সহিংসতার এই বিষয়গুলো আমরা শুনিনি। এটি ইউনূসের আমলে নতুন আবিষ্কার এবং বিএনপির আমলে এটা কন্টিনিউ করছে। ডক্টর ইউনূসের আমলে হত্যা, সেটি অফিসিয়ালি আইন ও সালিশ কেন্দ্র বা এরকম দু একটা মানবাধিকার সংস্থা তারা বলেছে তাতে ৬০০-র বেশি, কিন্তু আনঅফিসিয়াল যে নাম্বারটা পাওয়া যায় সেটি ৯০০ ছাড়িয়েছে। ইউনূসের আমলে ধর্ষণ প্রায় তারেক রহমানের সরকারের আমলের ধর্ষণের সমানই, এবং জিনিসপত্রের দাম সেটি শেখ হাসিনার সরকারের তুলনায় সেটিও বেশি ছিল। শেখ হাসিনার প্রথম ১০০ দিন বললে স্বভাবতই প্রশ্ন আসে যে কোন সরকারের, মানে কোন আমলের প্রথম ১০০ দিন, সে ৯৬ সাল নাকি ২০০৯ সাল
তো আমরা 2024 সালটাই কনসিডার করেছি। 2024 সালে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী তখন হত্যা ছিল সবচেয়ে কম যেটা পেয়েছি 40, সবচেয়ে বেশি যেটা পেয়েছি 60টি। শেখ হাসিনার আমলে প্রথম 100 দিনে হত্যাকাণ্ড ঘটেছিল 40 থেকে 60-এর মধ্যে। আমরা যদি 60ও ধরি তাহলে দেখা যাচ্ছে যে ইউনূস এবং তারেক সরকারের আমলে এই সংখ্যাটি 10 গুণের বেশি হয়েছে, 15-20 গুণ। তার মানে এই একটা ইন্ডিকেটর দিয়েই আপনি বুঝতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনা, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সরকারের আমলে কেমন ছিল। জিনিসপত্রের দাম আপনারাই জানেন, এটি পরিসংখ্যান দিয়ে বলবার কিছু নেই। তেল, এলএনজি, যে কেরোসিন, যা যা বললাম সবকিছুই শেখ হাসিনার আমলে সবচেয়ে কম ছিল। ধর্ষণের সংখ্যা অনেক কম ছিল, ধর্ষণের পরে শিশু হত্যা এটা খুব রেয়ার ঘটনা ছিল তখন। তো আমরা সেই জাহাজের চালকের মতো, আমরা শেখ হাসিনা একজন দক্ষ চালক, তাকে সরিয়ে দিয়ে আমরা আনলাম ইউনূসের মতো একজন বাটপার, এবং সেই তারই এক্সটেনশন সরকার তারেক রহমান, যারা দেশটাকে কেবলমাত্র বিদেশের হাতে তুলে দিয়েছে তা নয়, দেশবাসীর জীবনযাপন, তাদের নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুর চরমভাবে অবনতি ঘটিয়েছে। এই তুলনাটা আমি যে করলাম তা নয়, এটি মানুষই এই তুলনাটা করছে। এরপরে আরেকটা বিষয় হলো যে আমি বলেছিলাম যে ইউনূসের আর এক বাটপার উপদেষ্টা, চোর দুর্নীতিবাজ মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি দেশ ত্যাগ করেছেন এবং যতদূর জানি তিনি অস্ট্রেলিয়া কোন এক শহরে আছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তিনি সিডনি আছেন। এবং কিছু লোক দেখলাম তারা সিডনিতে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে শোনা যাচ্ছে যে আজকে ফারুকী যাবার কথা, সেখানে তারা ইতিমধ্যেই ভিড় করেছিলেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তাদের ফারুকীর সন্ধান দিতে পারবে তাকে একটি আইফোন উপহার দেওয়া হবে। এবং সিডনিতে ব্যাপক ডিম বিক্রি হয়েছে কদিন, সব ডিম ফারুকীর জন্য। সবশেষে বাংলাদেশের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গত বৃহস্পতিবার একটি রিপোর্ট জমা দিয়েছেন, যেটি তারেক রহমান গতকাল রবিবার দেখেছেন। সেটি হলো যে 6 জন উপদেষ্টা যারা ইউনূস সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, 6 জন উপদেষ্টা দেশ ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এবং এই 6 জন ইউনূসের শেষ সময়ে তারা তাদের লাল পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিল এবং সেই বাংলাদেশি পাসপোর্টে তাদের উপদেষ্টা পদটি প্রভাব খাটিয়ে তারা ভিসা সংগ্রহ করে রেখেছিল। এখন তারা দেশ ত্যাগের পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে গোয়েন্দা সূত্রে তারেক রহমানকে জানানো হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে তাদের কি পালিয়ে যেতে দেওয়া হবে বা কি হবে, সেই ব্যাপারে আমার কোনো তথ্য নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আর সহাবস্থান সম্ভব নয়। বাংলাদেশ আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা সহ অনেকেই ছাড় দেওয়ার চেষ্টা করেছে, এই মোল্লাতন্ত্রকে, মিলিটারি তন্ত্রকে অনেক ছাড় দিয়েছে, কিন্তু ছাড় দিতে দিতে তারা দেখেছে যারা সুখে খাইতে এদের ভূতে গিলায়। এরা বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যত এদের সুবিধা দিক, মিলিটারিদের 2 বেলার জায়গায় 4 বেলা মাংস খাওয়ার ব্যবস্থা করুক, মোল্লাদের 5 বেলার জায়গায় 6 বেলার ব্যবস্থা করুক, মসজিদে আরো 5,000 বানায়, 560-এর জায়গায় 5,600 বানায়, তারপরে মোল্লা মিলিটারি মল বাংলাদেশ আওয়ামী লীগ পাবে না। এটা বাংলাদেশ আওয়ামী লীগ বুঝে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বুঝে গেছে যে এদের আসল টার্গেট শুধুমাত্র শেখ হাসিনা না, শেখ হাসিনার সরকার না, আসল টার্গেট হচ্ছে এই দেশের মুক্তিযুদ্ধকে, চেতনাকে ধ্বংস করা। শুধু তাই না, এখন দিনে দিনে প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনার সরকারকে উচ্ছেদের আরেকটা প্রধান কারণ ছিল, সেটা হলো বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতের ক্ষতি করা। সেই দিকে আমরা যাচ্ছি এবং দেখতে পাচ্ছি। প্রমাণ হয়ে গেছে যে শেখ হাসিনাকে উচ্ছেদ শুধুমাত্র তার সরকারের উচ্ছেদ ছিল না, শুধুমাত্র বাংলাদেশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল না।
তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ পাকিস্তানের উপরে উঠে গেছে, এটা তাদের সহ্য হয় নাই, এই বেদনা তারা মানতে পারে নাই। কারণ পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে, চলমান সংসদে দাঁড়িয়ে বা পাকিস্তানের সংসদ সদস্যরা দাঁড়িয়ে বলেছিল আমি বাংলাদেশ বানাদো, আমি বাংলাদেশ বানাদো। এটা বাংলাদেশের সেই রাজাকার আল বদর আল শামস, তাদের রুহানি আওলাদের সহ্য হয় নাই, তাদের বাপকে এত বড় অপমান করা সহ্য হয় নাই, তাই তারা বাংলাদেশকে ডুবিয়ে সাগরের নিচে ডুবানোর ব্যবস্থা করে ফেলেছে। বাংলাদেশের একজন বলেছেন, সেনাবাহিনী প্রধান ওয়াকার বলেছিলেন 6 জুনের মধ্যে সেনাবাহিনী বেরাকে ফেরত যাবে, কিন্তু হোম মিনিস্টার বলছিল জুন মাসের মধ্যে যাবে, আর হচ্ছে সেনাবাহিনী প্রধান বলেছে অচিরেই যাবে, ডেট দেন নাই, কিন্তু হোম মিনিস্টার জুন মাসের মধ্যে যাবে। শোনেন, এদের কথা এরা গেলেই কি থাকলেই কি, কাজ তো একটাই তাদের। এরা কেন আছে আপনি ভালো করেই জানেন, আমি ভালো করেই জানি। এই সেনাবাহিনীর কাজকে, এই সেনাবাহিনীর কাজ হলো জামাতকে প্রতিষ্ঠিত করা, হিজবুত তাহরিরকে, জঙ্গি হিজবুত তাহরিরকে প্রতিষ্ঠিত করা, মৌলবাদকে প্রতিষ্ঠিত করা, পাকিস্তানকে এই বাংলাদেশে ফ্রি অ্যাক্সেস দেওয়া, তুরস্ককে ফ্রি অ্যাক্সেস দেওয়া, পরাশক্তির 2-1টা রাষ্ট্রকে এখানে সরাসরি ফ্রি অ্যাক্সেস দেওয়া। এই সেনাবাহিনীর তো আর কোনো কাজ নাই এখন। এই সেনাবাহিনীর কাজ হলো ডক্টর ইউনূসকে পাহারা দেওয়া, এই সেনাবাহিনীর কাজ হলো যারা আওয়ামী লীগ করে তাদের ঠেকানো, যারা জয় বাংলা স্লোগান দিবে তাদের ঠেকানো, এদের কাজ হলো ছাত্রলীগ ঠেকানো, এদের কাজ হলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা। এই সেনাবাহিনীর কাজ কি? এরা যাবে কেন? এদের কাজ হলো একটা তথাকথিত ইলেকশন করে এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করা। সেই কাজটাই তারা করতেছে। ব্যারাকে ফিরে গেলেও তারা তাই করবে, করতেছে এবং করবে, যতক্ষণ এদের মিশন আপনি বন্ধ না করাতে পারবেন। আমি বলেছি তো, এরা তাল বাহানা করবে। আপনার চ্যানেলে প্রথমেই বলেছিলাম যে আগামী ডিসেম্বরের মধ্যে যদি ফেরত না দেয়, এদের মিশন বন্ধ করতে যা যা করা লাগে তা বাংলাদেশের জনগণ করবে, এবং যারাদের করার তারা তা করবে। এদের মিশন অচির, এদের একটাই, এদের সকল বেদনা, সকল আকাঙ্ক্ষা ওই যে মিশন। এদের মিশন বন্ধ করার যখন দেখবেন যে সময় এসে গেছে, তখন দেখবেন সব চালায় বেরাকে ফিরে। এর আগে যাবে না, এর আগে এরা যাবে না। আমি বুঝতে পারি না বাংলাদেশ আওয়ামী লীগ কেন এই সেনাবাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীর যে এই কাজের গুলোর বিরুদ্ধে কেন তারা সরাসরি কথা বলে না, কেন তারা মিশনে দায়িত্বরত যারা যারা মিশনের সাথে সম্পৃক্ত তাদের কাছে অভিযোগগুলো করে না। এই সেনাবাহিনীর কাজ কি? সেনাবাহিনীর কাজ তো বাংলাদেশে এই জামাতকে পাহারা দেওয়া না, সেনাবাহিনীর কাজ তো আওয়ামী লীগকে ঠেকানো না। ঘটনাটা কি? এরা তো গণতন্ত্র বিশ্বাস করে না, এরা গণতন্ত্রকে ধ্বংস করতেছে। যে গতকালকে আমাদের অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিক প্রতিম রঞ্জন বসু বলতেন যে শেখ হাসিনা আসবেন, এটা তার সিদ্ধান্ত, কিন্তু শেখ হাসিনা তার নিরাপত্তা বিপন্ন করে আসবেন এইটা ভারত অনুমোদন করবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা যদি যান, তার ভারত আগে নিশ্চিত হতে হবে, তার এখানে নিরাপত্তা নিশ্চিত হবে, তাকে জেলে নেওয়া হবে না, এই ধরনের একটা নিশ্চিততা। আর যদি শেখ হাসিনার কোনো সমস্যা হয়, তাহলে কি পদক্ষেপ নেবে ভারত, এইটা আমরা কেউ কল্পনা করতে পারতেছি না। আপনার কি মনে হয়? প্রথমত, শেখ হাসিনা নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। তার শেখ হাসিনার 3টা ঝুঁকি, জননেত্রী শেখ হাসিনার 3 দিক থেকে ঝুঁকি। একটা হচ্ছে মিলিটারি, আরেকটা হচ্ছে মোল্লা, আরেকটা হলো সরাসরি কোটটাই পরে আপনার আমার মতো স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে, যারা উপরে দেখায় প্রগতিশীল, উপরে দেখায় গণতান্ত্রিক, ভেতরে ভেতরে তারা হচ্ছে মোল্লাতন্ত্র, মিলিটারি তন্ত্র চেয়ে ভয়ঙ্কর। 3টা শক্তি, বাংলাদেশের চিঙ্কুবাম, বাংলাদেশের মোল্লা এবং মিলিটারি, এই 3 শক্তি শেখ হাসিনার জীবনের জন্য, জননেত্রী শেখ হাসিনার জীবনের জন্য হুমকি, কোনো সন্দেহ নাই। তবে আমার ধারণা, শেখ হাসিনাকে যদি তারা হত্যা করার অপপ্রয়াস চালায়, তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ তখন বসে থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কথা বলি সাধারণ কর্মীদের সাথে, সমর্থকদের সাথে। আমি তাদের ভাষা বুঝি, আমি তাদের ভাষা পড়তে পারি, আমি তাদের চেহারা পড়তে পারি। তারা গৃহযুদ্ধে নেমে যাবে। এটা হলো যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষে যুদ্ধে নামবে। নিশ্চিত থাকেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের জনগণ, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে সবগুলো মাঠে নেমে যাবে যুদ্ধ, কারণ তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাই তারা যুদ্ধ করতে মাঠে নেমে যাবে। এটা বাংলাদেশ সরকারও জানে, মুসলেকা সরকারও জানে, সারা পৃথিবী জানে। তার জন্য শেখ হাসিনাকে জীবিত যেতে দিয়েছেন। নইলে 4 তারিখে প্ল্যান হয়ে গেছিল জননেত্রী শেখ হাসিনা এবং তার বোনকে হত্যা করার। 5 তারিখ পর্যন্ত চেষ্টা করেছে,
কিন্তু ভারতের সরাসরি হস্তক্ষেপের কারণে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করতে পারেনি। পাশাপাশি এবার আপনি যে জনগণ ভূমিকা কি নিবে আপনাকে বললাম, সরাসরি ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী মহিলা যুবলীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ সব মাঠে নিয়ে যাবে এবং যুদ্ধ করবে, কোনো সন্দেহ নেই। তারা সিভিল ওয়ারে চলে যাবে একটু একটু তখন আর ওই নেতৃত্বের, কারণ এই মুহূর্তে কেন চুপচাপ আছে জানেন আপনি? কারণ এই মুহূর্তে একক নেতৃত্ব শেখ হাসিনার হাতে। যখনই শেখ হাসিনা, তারা কেউ যদি মনে করে শেখ হাসিনা মাইনাস, তাহলেই দেখবেন সারা দেশ অচল করে দিবে নেতৃত্বহীন আওয়ামী লীগ, নেতৃত্বহীন যুবলীগ, নেতৃত্বহীন ছাত্রলীগ, নেতৃত্বহীন কৃষক লীগ, নেতৃত্বহীন আওয়ামী মহিলা লীগ, এরাই দেখবেন পুরো বাংলাদেশকে অচল করে দিবে। আর রইল বাকি ভারত। ভারত যদি 1975 সালের মতো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ব্যাপারে, যেমন তখন তারা একটা মানে নীরব ভূমিকা ছিল, নীরব ভূমিকা বলতে তারা আর কোনো ঝুঁকিতে নেয় নাই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা কোনো অ্যাকশনে যায় নাই। এইবার মনে হয় ভারত সেই ভুল করবে না। তার প্রমাণ শেখ হাসিনা এবং শেখ রেহানাকে জীবিত তারা ফেরত নিয়ে গেছে। আপনি কি মনে করেছেন শেখ হাসিনা এবং শেখ রেহানাকে এমনিতে যেতে দিয়েছে? ভারত সরকার এমন হুমকি দিয়েছে, এমন চাপ দিয়েছে যে ওয়াকারের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। হয়তো এমন হুমকি দিয়েছে যে শেখ হাসিনাকে যদি তোমরা না দাও তাহলে আমরা সেনা অপারেশন চালাবো। এই কথা বলার কারণেই সে জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাকে যেতে দিয়েছে, এটা আপনি নিশ্চিত থাকেন। এটা সাধারণ জ্ঞান, এটার জন্য আমাকে বিশেষজ্ঞ হতে হবে না, সাধারণ জ্ঞান। আর এইবার ভারত বসে থাকবে না। যদি শেখ হাসিনার কিছু আর ঘটিয়ে ফেলে, ভারত এবার সামরিক অভিযান চালাবে বলে আমার বিশ্বাস। ভারত বসে থাকবে না, এমনকি বিজেপি সরকার না থাকলেও না, যে কোনো সরকার থাকুক ভারতে, তারা সামরিক অভিযান চালাবে বলে আমার ধারণা। আর যদি তা না করে শেখ হাসিনাকে নিহত হইতে দেয় এবং ভারত যদি কোনো প্রতিক্রিয়া না জানায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগেররা, যারা আওয়ামী লীগ করে, তারা ভারতের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। তারা কখনোই আর ভারতের পক্ষে বিন্দুমাত্র কাজ করবে না। এমনি তো বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশেষ অংশ তো ভারত বিরোধী, তখন শতভাগ ভারত বিরোধী হয়ে যাবে। আর তার চেয়ে বড় কথা, ভারতেই ঝুঁকি নিবে না। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ বা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ, এটা ভারতেই ঝুঁকি নিবে না। কারণ যে পাকিস্তান দেউলিয়া, তারাই যদি বসে না থাকে, যদি মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষে কাজ করে, তাহলে যে বাংলাদেশ সৃষ্টিতে ভারতের 17,000 থেকে 19,000 সৈন্য আপনার বলিদান দিল, সে ভারত বসে থাকবে? আমার মনে হয় না। ভারত অ্যাকশনে যাবে। জি, ধন্যবাদ। রবিন খুদা নামে এক বাংলাদেশি অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ভারতে $30 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে। চিন্তা করতে পারেন? ভাবুন তো, যদি তারেক রহমানের বাংলাদেশ আগামী 5 বছর $30 বিলিয়ন বিনিয়োগ পেত শুধু একটা কোম্পানি থেকে, কেমন হতো তার জন্য চিন্তা করুন তো। এই বিষয়টা যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত বিজনেসম্যান ভারতে বিনিয়োগ করছে, বাংলাদেশে বিনিয়োগ করছে না, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন সে বাংলাদেশে বিনিয়োগ না করে ভারতে বিনিয়োগ করছে, সেটা নিয়ে এই আলোচনা। দেখুন, প্রতিদিন কত ঘটনাই তো ঘটে, সোশ্যাল মিডিয়াতে আসে, পত্রিকায় আসে। পত্রিকা যদিও এখন নাই, বাংলাদেশি মিডিয়া উধাও হয়ে গেছে। শেখ হাসিনা সরকারের পিছিয়ে যাওয়া বা শেখ হাসিনার সরকার সরে যাওয়ার পর থেকে বাংলাদেশে কিন্তু মিডিয়া উধাও হয়ে গেছে। ফলে এই যে খবরগুলো, এগুলোর তাৎপর্য নিয়ে কেউ লিখবে না, আর লেখার সাহসও তাদের নাই, কিন্তু আমাদের এটা বলে যেতে হবে। রবিন খুদা, উনি বাংলাদেশে পড়াশোনা করেছেন, বাংলাদেশে জন্ম, অস্ট্রেলিয়াতে গিয়ে বড় ব্যবসায়ী হয়েছেন। আমরা নরেন্দ্র মোদীর সাথে উনি দেখা করে যে খবর তৈরি হয়েছে তাতে যেটা দেখেছি, এমনকি নরেন্দ্র মোদী সাহেবের যে প্রাইম মিনিস্টার্স অফ পিএমও ইন্ডিয়া আছে, ওই টুইটার থেকেও এটা টুইট করা হয়েছে যে আগামী 5 বছর অর্থাৎ 2030 সাল পর্যন্ত এই রবিন খুদার কোম্পানি 5 গিগাওয়াট ডেটা সেন্টার তৈরি করবে ভারতে। 5 গিগাওয়াট ডেটা সেন্টার, চিন্তা করতে পারেন?
এর মানে হলো উনি যে ডেটা সেন্টারটা তৈরি করবেন ওখানে, সেটা চালানোর জন্য শুধু 5 গিগাওয়াট অর্থাৎ 5000 মেগাওয়াটের ইলেকট্রিসিটি লাগবে। যে শক্তিশালী কম্পিউটার সেখানে বসানো হবে, সার্ভারগুলো বসানো হবে, সার্ভারও কিন্তু এক ধরনের কম্পিউটার, এবং সেখান থেকে যা যা নিয়ন্ত্রণ করা হবে, আমরা নিত্যদিন যেসব অনলাইন যা কিছু ইউজ করি, আপনার ওয়েবসাইট ইত্যাদি যা কিছু আছে সব অনলাইন সার্ভিসগুলো, এইটা অনেক বড় ধরনের একটা আপনার বিনিয়োগ, যেখানে শুধু 5000 মেগাওয়াট লাগবে ইলেকট্রিসিটি, যে ইন্ডাস্ট্রিটা চালাতে চিন্তা করাও মুশকিল। একজন বাংলাদেশি এত বড় ব্যবসায়ী হয়েছেন, অস্ট্রেলিয়ার একজন অন্যতম ধনী ব্যক্তি হয়েছেন, এটা তো আমাদের গর্বের বিষয়। সাধারণত আমাদের বাংলাদেশিরা বিদেশে যারা যায় তারা কিন্তু এরকম ধনী হওয়ার দিকে মনোযোগ আছে, কিছু কিছু হয়, কিন্তু এত বড় বিনিয়োগের সক্ষমতা অর্জন করেছে এমন বাংলাদেশের নাম কিন্তু আমরা শুনি না। এটা সাধারণত ভারতীয়দের শোনা যায়, এবং সবচেয়ে বেশি চাইনিজদের। আপনারা জানেন কিনা জানি না, চীন যে আজকে এত বড় ধনী হয়েছে, চীনে কিন্তু মূল বিনিয়োগ করেছে এই চাইনিজ প্রবাসীরা আর কি। চাইনিজরা যারা বিদেশে চলে গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছে, এবং চীনে অনেক বিনিয়োগ করেছে তাইওয়ানের মানুষরা, যখন ডেং জিয়াওপিং চীনকে অর্থনীতির জন্য উন্মুক্ত করে দেন। চীন বা ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশিরা সাধারণত যারা বিদেশে যায়, এবং দুঃখের বিষয় হলো যে বেশিরভাগই হলো মৌলবাদী, যারা মোটামুটি অর্থনীতিতে ভালো করে আর কি, ওরা বাংলাদেশে অনেকে বিনিয়োগ করে আপনার মৌলবাদ শিল্পে, ব্যাংক ট্যাঙ্ক এগুলোতে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বাংলাদেশিকে দেখি নাই যে বাংলাদেশে এসে অর্থ বিনিয়োগ করতে। বাংলাদেশে অর্থ বিনিয়োগ করা এমনিতেই কঠিন আসলে। এটা যে প্রবাসী বাংলাদেশিদের তো আসলে বিনিয়োগ করার মতো কোনো সামর্থ্যই নাই। এই যে একজনের সামর্থ্য হয়েছিল আমরা জানলাম, আমরা কিন্তু তার বিনিয়োগটা বাংলাদেশে আনতে পারলাম না, সেটা নিয়ে নিল ভারত। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক আছে, কিন্তু এর পেছনের কারণটা আমাদের জানা দরকার। পেছনের কারণটা হলো আর কিছুই না, জঙ্গিবাদ। আমরা এই 2024-এর জঙ্গি উত্থানের পর থেকে, আমি বলেছি, আমার সাথে আরও কিছু আমাদের সহযোদ্ধারা বলছেন, এই জিনিসটা আপনারা বোধহয় কানে নিচ্ছেন না, যে যেখানে জঙ্গি আছে সেখানে বিনিয়োগ হয় না, বিদেশি বিনিয়োগ হয় না। যেখানে আপনার বাংলাদেশে যে ধরনের জঙ্গি আছে, সেই ধরনের জঙ্গি যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশে আপনার কোনো ধরনের বৈদেশিক বিনিয়োগ হয় না। এটা এমন নয় যে বিদেশি বিনিয়োগ তো দূরে থাকুক, আপনার যুক্তরাষ্ট্র এসে এখানে বিনিয়োগ করবে, জাপান, দক্ষিণ কোরিয়া এসে বিনিয়োগ করবে, যা করেছিল এরা তো চলেই যাবে। এমনকি বাংলাদেশি ব্যবসায়ীরাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করবে না। 2024-এর জঙ্গি উত্থানের পর যা যা হচ্ছে, যে ধারাবাহিকতা চলছে, আমরা এটাও বলতে পারি যে বাংলাদেশে কখনোই কিন্তু আপনার আশানুরূপ ফরেন ইনভেস্টমেন্ট, যেটাকে বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা সেরকম কিন্তু কখনো হয় নাই। এবং না হওয়ার পেছনেই কারণটা ছিল যে বাংলাদেশে সবসময় জঙ্গিবাদটা ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে। আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের সময়ও কিন্তু হলি আর্টিজানে হামলা হয়েছে। তারপরে বলতে হাসি পেয়ে যাচ্ছে তারেক রহমানের, মানে এই লোক যে কি করবে, তার যে 2001 থেকে 2006 সরকার ছিল, সে সময় হয়েছে না 63 জেলায় আপনার একমাত্র পার্বত্য চট্টগ্রাম ছাড়া সব জেলায় একসাথে আপনার বোমা ফাটিয়েছে। হ্যাঁ, বাংলা ভাই, তারপরে শায়ক আব্দুর রহমান, এদের উৎপাত হয়েছিল না। দেখেন এই তারেক রহমানরা মানে আমি তো আসলে কোনো কূটনীতির শব্দ ব্যবহার করি না, বোধহয় ভুলেও যাচ্ছি কূটনীতির শব্দ। এরা যে কত বেকুব, এইটাই তার প্রমাণ। আপনি যখন একটা সরকার চালান, আপনি তো জঙ্গিবাদ আগে নিয়ন্ত্রণ করবেন, কারণ জঙ্গিবাদ থাকলে বিনিয়োগ আসে না। আপনার তো না আরো অসংখ্য কারণ আছে বিনিয়োগ না আসার, সেগুলো আপনি সমাধান করতে পারেন, কিন্তু জঙ্গিবাদ হলো সবচেয়ে বড় কারণ। এবং আরো মজার বিষয় কি জানেন, ওই সময় 2001 থেকে 2006 সালে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিল এই কিছুদিন ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি,
এখন যে আমার দেশের সম্পাদক এই মাহমুদুর রহমান, এই লোক একসময় জ্বালানি উপদেষ্টা ছিল, তার আগে সে কিন্তু এই বিনিয়োগ বোর্ডের বা প্রাইভেটাইজেশন যে এখন ভুলে গেছি, দুটোই বিনিয়োগের সাথে সম্পর্কিত। প্রাইভেটাইজেশন করলেও তো আপনি যদি ছেড়ে দেন সেগুলো বিদেশিরা কিনতে পারে, অর্থাৎ এই লোক ছিল এই অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ খাতে, সে ছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা। আপনার কত ধরনের চিন্তাহীন মানুষ আমাদের এই বিএনপি সরকারগুলো, যাকে আমি অত্যন্ত সম্মানের চোখে দেখার চেষ্টা করি। তারা এই বাংলা যে পরবর্তীতে হি টার্নড আউট টু বি দ্য ভাইলেস্ট জিহাদিস্ট ইন বাংলাদেশ, এই মাহমুদুর রহমান তাকে করেছিল। যা হোক, তারপরও বিএনপি সরকার, তারপরে ১/১১, তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, এবং তাদের যেহেতু আপনার একটা অসাম্প্রদায়িকতার প্রতি এক ধরনের আপনার লিখিত কমিটমেন্ট আছে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের, সেই জন্য শেখ হাসিনার সরকার জঙ্গিবাদকে যথেষ্ট দমন করেছিল, যেগুলোকে আবার পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমানরা এখনো টিটকারি মারে যে শেখ হাসিনা নাটক করেছে। হ্যাঁ, এইখানে আইজিপি, যিনি এখন অবশ্য যাকে অ্যারেস্ট করা হয়েছিল, আইজিপি শহীদুল হক একটা কথা বলেছিলেন যে শেখ হাসিনা ওনাকে বলেছিল যে তোমরা নাটকটা আমার বাড়ির এত কাছে করলাম। এইটা আসলে আমি যেটা বুঝেছি, এটা নিয়ে আমি তো আসলে পুলিশ অফিসারদের সাথে আমার একটু মেলামেশার সুযোগ হয়েছিল। এইটা ছিল পুলিশের একটা অভ্যন্তরীণ কোন্দল বলতে পারেন, অর্থাৎ কোন পুলিশ অফিসার কত জঙ্গি ধরতে পারে, আইজিপি কত ধরতে পারে, মনির সাহেব কত জঙ্গি ধরতে পারে, এইটা ওনাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতাটা আবার রাষ্ট্রের জন্য ভালো ছিল। এই প্রতিযোগিতাটাকে আমার ধারণা আইজিপি শহীদুল হক, তিনি যেহেতু মনির সাহেবের অনেক সাফল্য ছিল জঙ্গি দমনে, সেইখানে উনি এটাকে ঈর্ষাবশত ওই কথাটা বলেছেন, যেটাকে আবার কনক সারোয়াররা, অর্থাৎ যারা মৌলবাদী যেসব আপনার প্রপাগান্ডিস্ট ছিল, ওরা ওই কথাটাকে টেনে নিয়ে বলেছে যে শেখ হাসিনার সময় জঙ্গি ধরার নাটক হতো। এটা নিয়ে ইলিয়াস প্রচুর ভিডিও করে এরা। সত্য কথা হলো শেখ হাসিনা সরকার জঙ্গিদের কন্ট্রোলে রাখতে পেরেছিলেন এবং পৃথিবীতে একটা মেসেজ দিতে পেরেছিলেন যে এই দেশে যদিও জঙ্গির পোটেনশিয়াল আছে, প্রচুর পোটেনশিয়াল জঙ্গি আছে, শেখ হাসিনার হাতে বাংলাদেশটা নিরাপদ এবং একমাত্র তিনি জঙ্গিদের কন্ট্রোলে রাখতে পারেন। ফলে তখন কিন্তু বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হচ্ছিল, আপনার ইপিজেড হচ্ছিল। যে ইপিজেড শেখ হাসিনা করেছেন, তারেক জিয়া এসে বললেন যে উনি কুমিল্লাতে ইপিজেড করবেন, অর্থাৎ ওনারা ওয়েল ইনফর্মডও না। আমি আসলে নিন্দা করতে বসি নাই, নিন্দা চলে আসে, আসলে দেশটা তো আমাদের, কিভাবে আপনার এই জঙ্গি উত্থানে দেশটা শেষ হয়ে গেল, তখন কষ্ট লাগে, তখন আসলে ক্ষোভ বের হয়ে যায় বিএনপির বিরুদ্ধেও। কারণ বিএনপি তো আসলে এই ২৪-এর জঙ্গি কোয়ালিশনের আপনার সদস্য, হ্যাঁ, বৃহত্তম পার্টনার, সবচেয়ে বেশি শক্তি তো বিএনপি দিয়েছে এবং তারাই তো দাবি করেছিল একসময়, তারেক রহমানকে তো সবাই মাস্টার মাইন্ডই দাবি করেছিল। যা হোক, মাস্টার মাইন্ড তারেক রহমান হোক কিংবা ইউনুস হোক কিংবা মাহফুজ আলম হোক, যেটা হয়ে গেল বাংলাদেশটা পুরোপুরি আপনার ২০২৪-এ জঙ্গিদের দখলে চলে গেছে। একটা জিনিস আপনাদের বুঝতেই হবে, জঙ্গিদের সারা পৃথিবীতে কেউ পছন্দ করে না। আপনার বাংলাদেশের ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান কিংবা প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক মতিউর রহমান, মাহফুজ আনাম, কিংবা এই যে বদমাস সম্পাদক আছে মতিউর রহমান চৌধুরী, এরা জঙ্গিদের পছন্দ করলে তো আপনার এমন নয় যে জঙ্গিদের দোষ চলে যাবে। বদরুদ্দিন উমর কিংবা তার শাগরেদ নুরুল কবির, এরা যদি জঙ্গিদের ভালোবাসে, তাহলে কি বাকি পৃথিবী জঙ্গিদের ভালোবাসবে না? তো আমাদের দেশের এইসব তথাকথিত বুদ্ধিজীবীরা জঙ্গিদের ভালোবাসে, কারণ হলো এরা পাকিস্তানের হাতে, অর্থাৎ বাংলাদেশের হাতে যে ৭১-এ পাকিস্তানের পরাজয় হয়েছিল, সেটার প্রতিশোধ চায় ওরা প্রতিশোধ চায়। ওরা পাকিস্তান, ওদের মানসপটে আছে একটা পাকিস্তান, কারণ এরা বেশিরভাগই হলো যে দেশভাগ থেকে আপনার এই সাম্প্রদায়িকতায় আক্রান্ত। এটা তো সত্য যে দেশভাগে একদিক থেকে হিন্দুরা একদিকে গেছে, মুসলমানরা একদিকে এসছে, তাই না? এখানে তো ট্র্যাজেডি ছিল, সেই ট্র্যাজেডির আপনার শিকার হইল এই বদরুদ্দিন উমর জাতীয় যেসব, বর্তমানে যেটা ভারত, সেখান থেকে যেসব মুসলমান বাংলাদেশে এসেছিল। ফলে ওদের মনে যে ঘৃণাটা হিন্দুদের প্রতি জন্মেছিল, ওরা নাস্তিক এবং
আপনার অসাম্প্রদায়িক নিজেরা মনে মনে ভাবলেও এই ভারতের প্রতি ঘৃণাটা কিন্তু ওদের রয়ে গেছিল। ফলে আমরা দেখলাম যে 2024-এ একেবারে বাংলাদেশের মোটা দাগে সব তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত শব্দটা যদিও শুনতে অনেক পুরনো লাগে, আসলে এইসব আজে বাজে লোকজন, সে সিরাজুল চৌধুরী থেকে শুরু করে বদরুদ্দিন উমর, সে অবশ্য জঙ্গিদের ইয়েটা বেশি দিন দেখে যেতে পারলো না। সারা জীবন ওর স্বপ্ন ছিল যে হ্যাঁ বাংলাদেশ যদি পাকিস্তান হয় সেখানে বসবাস করবে, কিন্তু বদরুদ্দিন উমরের দুর্ভাগ্য যে অল্প মানে ওর যেহেতু অনেক বয়স হয়ে গিয়েছিল তার, এই জঙ্গিরা দেশটা দখল করলো, বদরুদ্দিন উমরও মরে গেল। আমি নিশ্চিত বদরুদ্দিন যদি এখন বেঁচে থাকতো সে অনেক খুশি হতো, সে ওই মাহমুদুর রহমানের আমার দেশে অনেক কলাম লিখত এবং জঙ্গিদের অনেক প্রশংসা করত এবং বলতো যে বাংলাদেশ এখন কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে, একটা বাংলাদেশ যেরকম হওয়ার সেটা হয়ে গেছে। এইটা বলে বলে এই বদরুদ্দিন উমর কিন্তু পত্রিকায় আপনার কলাম লিখত। যা এখন করছে, যেগুলা বেঁচে আছে সেই নুরুল কবির, সলিমুল্লাহ খান, ফরহাদ মজাররা। কিন্তু দেখেন, আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, এই যে জঙ্গিদের কারণে, এগুলো তো আমরা অনেক ব্যাখ্যা করেছি, আজকে আর করতে চাচ্ছি না, আমি শুধু এই বিনিয়োগের বিষয়টা বলতে চাই। আপনি যতভাবে এই বিষয়টাকে আপনারা ব্যাখ্যা করুন, জঙ্গি থাকবে বিনিয়োগ আসবে না, এই ব্যাপারে কিন্তু আর কোনো কথা বলার কোনো আপনার স্কোপ নাই। কিন্তু আমাদের এখানে সমস্যা হলো কি জানেন, আমাদের সমাজের একটা বড় অংশ এই 2024-এ যে জঙ্গি উত্থান হলো, এটাকে জঙ্গি উত্থানই তারা বলতে চায় না। আপনি যদি জঙ্গি উত্থান না বলেন, তাহলে কি এই যে এক ভদ্রলোক আজকে $30 বিলিয়ন নিয়ে ইন্ডিয়াতে বিনিয়োগ করছে, রবিন খুদা, আপনি যদি 24-এর জঙ্গি উত্থানকে জঙ্গি উত্থান না বলেন, তাহলে কি রবিন খুদা টাকা নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করবে? কারণ সিচুয়েশনটা তো হলো যে জঙ্গিরা আপনার দখল করেছে বাংলাদেশ। সত্য হলো যে জঙ্গিরাই এখন বাংলাদেশে আপনার সবচেয়ে, জঙ্গিরা আসলে বাংলাদেশকে এখনো শাসন করছে, তারেক রহমানের হাত দিয়ে, কখনো আপনার ইউনুসের হাত দিয়ে। দেখেন নাই তারেক রহমান বউ বাচ্চা নিয়ে যে সিনেমা ঢাকায় দেখেছে, আসলে এগুলো হাসি রাখা যায় না। হাসি রাখা যায় না কেন জানেন, এই জিনিসগুলো অনেক কষ্টের, কিন্তু আসলে আবার আরেক দিক থেকে দেখলে এই যে আমাদের শিশুতোষ জিনিস চলছে, আপনার সরকার প্রধান বলেন, রাজনৈতিক দল বলেন, বুদ্ধিজীবী বলেন, এদের যে মগজে সত্যিকার অর্থে কোনো আলো নাই, সেটা ভাবলে আবার হাসিও পায়। হাসি পায় এই জন্য যে এরা সমাজে এত বেশি প্রভাব বিস্তার করে ফেলেছে এবং সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এই লোকগুলা কিন্তু কোনো কিছু দায়িত্ব নিচ্ছে না। আপনি এটাকে জঙ্গি উত্থান বলেন নাই, সবাই বলেন নাই তো, কেউ বলে নাই। আপনি এই যে আমাদের যে কোনো সেক্টরে দেখেন, সমাজে আপনি যাকে বুদ্ধিমান মনে করেন, যাকে আপনি জ্ঞানী মনে করেন, তার কতজন জঙ্গি উত্থানটাকে জঙ্গি উত্থান বলছে? বলছে না তো। কিন্তু ওই যে আপনার রবিন খুদা, সে কিন্তু ঠিকই জানে। রবিন খুদা কোন রাজনীতি করে আমি জানি না, তার পিতা মাতা নিশ্চয় কোনো রাজনীতি করে, সেইখানে তার হয়তো একটা মতামত থাকবে, মুখে ভিন্ন বলতেও পারে। আমি বাংলাদেশি যারা বিদেশে প্রতিষ্ঠিত হয় আসলে অসংখ্য মানুষ দেখেছি, তো আমার অনেক বেশি জানাশোনা, এই জন্য আসলে কথা বেশি গুছানো হয় না, এত ভেতরে কথা কত বলবো আপনাদের। কিন্তু রবিন খুদা, তার যেহেতু ব্যবসায়ী বুদ্ধি, তার যেহেতু ব্রেনটা ব্যবসায়ী, সে কিন্তু জানে যে বাংলাদেশে গেলে তো আমার এই $30 বিলিয়ন কিন্তু কোন দিন কোন জঙ্গি আপনার উপড়ে ফেলে, কোন বিল্ডিং জ্বালিয়ে দেয়, কোন রাস্তা খুঁড়ে ফেলে, এটার তো কোনো নিশ্চয়তা নাই বাংলাদেশে। উনি কিন্তু ঠিকই এই টাকাটা আপনার ভারতে বিনিয়োগ করছে। একটা জিনিস মনে রাখবে, সব বাংলাদেশি কিন্তু মানে এই ধরনের যারা বড় হয়ে যায়, আমি অনেকের সাথে মিশেছিও, কথাও বলেছি, চেষ্টাও করেছি এদের সাথে, তারা কিন্তু প্রথমে কিন্তু মাতৃভূমিতেই বিনিয়োগ করতে চায়। রবিন খুদারও দেখবেন যে একটা কষ্ট মনের মধ্যে আছে যে সে কেন বাংলাদেশে বিনিয়োগটা না করে ভারতে করছে। আপনি রবিন খুদাকে এখন এদেরকে দেন, পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, কনক সারোয়ার, তাকে রয়ের এজেন্ট ইত্যাদি বলে টোলে গালি দিক, ওরা তো এখন তাও করতে পারে। কিন্তু সত্য হলো রবিন খুদা একজন চৌকস ব্যবসায়ী, সে জানে যে বাংলাদেশে বিনিয়োগ করলে তার এই বিনিয়োগ জঙ্গিরা ধ্বংস করে দিবে। 2024-এ যেই তাণ্ডব জঙ্গিরা চালিয়েছে, সেই তাণ্ডব দেখার পরে সারা পৃথিবীর কোনো ব্যবসায়ী
আপনার বাংলাদেশে বিনিয়োগ করবে না, সেটা আপনি এখন এটাকে জঙ্গি উত্থান বলুন কিংবা না বলুন, কিন্তু এই যে বিনিয়োগ করছে না বাংলাদেশ, যে এর জন্য আপনার অর্থনৈতিকভাবে ধসে যাচ্ছে, এর জন্য কি এই সলিমুল্লাহরা দায়ী হবে না? অবশ্যই তারা দায়ী হবে। আমার ধারণা, আমরা যদি এইভাবে কথা বলতে থাকি, এই সলিমুল্লাহদেরই মানুষ, সলিমুল্লাহ কিন্তু একসময় ঝুঁটি ছিল, এখন ঝুঁটি কেটে ফেলছে। ওই ঝুঁটি থাকলে এই ঝুঁটি টেনে ধরে ওকে কিন্তু আপনার ওর কপাল মুখ মাটিতে ঘষে ঘষে বাংলাদেশের দরিদ্র মানুষ একদিন জিজ্ঞেস করতো, তুই যে এই জঙ্গি উত্থানকে সহযোগিতা দিয়েছিস, তুই এত তরুণকে প্রভাবিত করেছিস, আজকে দেখ তোর জন্য বাংলাদেশটা কিন্তু দরিদ্র হয়ে গেল। এটা বলে বলে সলিমুল্লাহ যদি বেঁচে থাকে, দেখবেন ওর ঝুঁটি না থাকলেও ওর চুল টেনে লম্বা করে কিন্তু ওর মুখ মাটিতে ঘষে বাংলাদেশের মানুষ একদিন ওকে জিজ্ঞেস করবে যে তোদের মতো মানুষদের জন্য এই জঙ্গি উত্থানকে আমরা জঙ্গি উত্থান বলতে পারিনি, জঙ্গিদের উত্থানকে আমরা অনুধাবন করতে পারিনি, এটা কিন্তু বলবে। শেষ কথাটা বলি, দেখেন, বাংলাদেশে বিনিয়োগ একদমই আসবে না। আপনি তারেক রহমান, আপনারা মনে মনে চিন্তা করুন না, তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে আর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, কি মনে হয় আপনাদের কাছে? মনে হয় না যে একটা বট গাছ আর একটা হলো আপনার ছোট একটা 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 কি বলবো, একটা লতা গাছ, এমন মনে হয় না? পুঁই শাক আর বট গাছ মনে হয় না? আপনারা নিজেরা চিন্তা করুন না। ওই রকম যদি নেতা থাকে শেখ হাসিনার মতো, ওই রকম আপনার সাহসী, ওই রকম আপনার প্রজ্ঞাবান, ওই রকম জাতীয়তাবাদী, ওই রকম দেশপ্রেমিক, তখনও কিন্তু আপনার বিদেশি বিনিয়োগ টানে, যেটা শেখ হাসিনার আমলে হয়েছিল। তারেক রহমানের আমলে সেটা হবে না। আর জঙ্গিবাদ যেভাবে এসছে তার কারণে আরও হবে না। বাংলাদেশ যে অত্যন্ত দরিদ্র হয়ে যাচ্ছে, এটা কি আপনারা এখনো বোঝেন না? এখনো কি আপনারা জঙ্গিদের বিরুদ্ধে উঠে দাঁড়াবেন না? দেখেন, আমাদের দায়িত্ব হলো কথা বলা। আপনারা আমাদের কথা যদি পছন্দ না করেন, আমাদের কথাকে যদি গুরুত্ব না দেন, আপনারা যদি উঠে না দাঁড়ান, ক্ষতিটা কার হবে? দরিদ্র হবে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ। তবে আমার বিশ্বাস সবাই কিন্তু একদিন জঙ্গিদের কাছে জবাব চাইবে, এবং জঙ্গিবাদের অধ্যায় আমার ধারণা বাংলাদেশে শেষ হতে চলেছে। এবং আজকের বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ, এই যে আমি গত 1.5 বছর ধরে একটা কথা বলে আসছি, যে বাংলাদেশে 2024-এর জঙ্গিরা যতদিন আপনার তাণ্ডব করে বেড়াবে, দেখেন না নাসিরউদ্দিন চৌধুরী, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস হাসনাত, এরা বাংলাদেশে দাপড়ে বেড়াচ্ছে না? সেখানে রুবিন ফারহানা কি হালে পানি পাচ্ছে না তো? হ্যাঁ, তারেক রহমান ছবি দেখে সেই ছবি কিন্তু জঙ্গিরা সিনেমা বন্ধ করে দেয়, আবার সেই সিনেমা বানিয়েছে আবার লালবদর জঙ্গিরা। কত জটিল না পরিস্থিতি! এই অবস্থায় কেউ কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করবে না। এখানে আমি কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী, আজকে যারা আপনারা রক্ত দিচ্ছেন, যারা শ্রম দিচ্ছেন, যারা কষ্ট করছেন, যারা এই তারেক রহমানের, ইউনূসের জঙ্গিদের অত্যাচার, তাদের পুলিশের অত্যাচার সহ্য করছেন, হ্যাঁ, আমাদের সকল মাইনরিটিস, হিন্দু সম্প্রদায় যারা আজকে কষ্ট করছেন, তাদের জন্য এটা কিন্তু সুখবরও। তারেক রহমানের পক্ষে, ইউনূসের পক্ষে, 2024-এর জঙ্গিদের পক্ষে বাংলাদেশের অর্থনীতি কোনোভাবেই সঠিক পথে রাখা সম্ভব না। বাংলাদেশকে এরা ফকির বানিয়ে ফেলবে। এর মানে হলো যে বাংলাদেশটাকে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এসে, সেই শেখ হাসিনা এসেই ঠিক করতে পারে। কেমন আছে বাংলাদেশের আর্থিক অবস্থা, আর্থিক খাতের কি পরিস্থিতি, এটা নিয়ে খুব সংক্ষেপে একটা তথ্য দিতে চাই তুলনামূলক বিচারে। শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে সরকার গঠন করার পরে দীর্ঘ 15 বছরে দেশীয় এবং বিদেশীয় উৎস থেকে যে ঋণ করেছেন, তা তার পূর্বের ঋণ সহ সর্বসাকুল্যে 19 লক্ষ হাজার কোটি টাকা। তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন তখন ঋণ ছিল 2.5 লক্ষ হাজার কোটি টাকা। তাহলে শেখ হাসিনা ঋণের পরিমাণ দাঁড়ায় 15.5 লক্ষ হাজার কোটি টাকা 15 বছরে। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি প্রতি বছর প্রায় 1 লক্ষ হাজার কোটি টাকা। এই ঋণ নিয়ে তিনি দেশের ভিতরে যে মেগা প্রজেক্টগুলি করেছেন, যেখানে বড় ধরনের বিনিয়োগ, তার অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা বন্দর, আন্তর্জাতিক মানের 3rd টার্মিনাল, পদ্মা সেতু, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন,
প্রতিটি ডিভিশনে বিশ্ববিদ্যালয় তৈরি করা, স্কুল, কলেজ, কালভার্ট, মসজিদ, মন্দির, নানা খাতে ব্যাপক আকারে তিনি বিনিয়োগ করে তিনি ঋণ করেছিলেন 15 বছরে 16 লক্ষ হাজার কোটি টাকা। এই ঋণের যে কিস্তি সেটা পরিশোধে কখনো ডিফল্টার হননি। এতগুলি বিশাল বিশাল প্রজেক্ট করেছেন 15 বছরে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে দেড় বছরে একটু কাছাকাছি বেশি সময়ে ঋণ করেছেন প্রায় 3 লক্ষ হাজার কোটি টাকা। 3 লক্ষ হাজার কোটি টাকা। শেখ হাসিনার প্রতি বছরের ঋণের হিসাব হলে 1 লক্ষ হাজার কোটি টাকা, আর ইউনূসের পরিমাণটা এই। বিশেষ করে 1 বছর 4 মাসেই তিনি এই লোনটা করেছেন। শেখ হাসিনার সময়ে বছরে 1 লক্ষ হাজার কোটি টাকা ঋণ হলেও দেশের যে মেগা প্রকল্পের কথা বললাম সেগুলি প্রতিষ্ঠিত হওয়া, চলমান থাকা সহ নানা রকম ব্যয় নির্বাহ হয়েছে। ইউনূস ক্ষমতা আসার পরে একটি মেগা প্রকল্প তো দূরের কথা, কোনো বড় প্রকল্প নতুন করে হয়নি, বরং শেখ হাসিনার সময়ে শুরু হওয়া অনেক মেগা প্রকল্পের কাজ তিনি বন্ধ করে দিয়েছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে এই যে প্রায় 3 লক্ষ হাজার কোটি টাকা ঋণ করলেন তিনি, এই টাকা গেল কোথায়? অনেকেরই অভিমত এই টাকা তিনি বাটপাড়ি করে, জোচ্চুরি করে, দুর্নীতি করে তিনি এবং তার সুদের মহাজন দেশীয় বিদেশি যারা তারা বিদেশে পাচার করেছেন। এ বিষয়ে বিএনপির একজন অত্যন্ত পরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি কি বলেছেন সেটা একটু শোনাতে চাই। তিনি বিএনপি নেতা। আমি বলি যে আমি জানাই যে খোলামেলা হিসেবে একটা পরিসংখ্যান আমার কাছে আছে। হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতা থেকে যান, 2009 ক্ষমতা গ্রহণ করেন, তখন বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা। আর উনি যখন যান এই 5 আগস্ট 24-এর, তখন বাংলাদেশের ঋণ ছিল 18 লক্ষ 31 হাজার কোটি টাকা। মানে উনি 16 লক্ষ 31 হাজার কোটি টাকা ঋণ করেন 15.5 বছরে। মানে 1 লক্ষ কোটি টাকা প্রতি বছর ঋণ করেছেন। আর ডক্টর ইউনূস যখন ক্ষমতা থেকে বিদায় হওয়ার আগে 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ঋণ হলো 21 লক্ষ 49 হাজার কোটি টাকা। মানে এই ইউনূস 3 লক্ষ 18 হাজার কোটি টাকা ঋণ করেছেন। তার মধ্যে তিনি আদানির 1600 কোটি টাকা ঋণ, 1600 কোটি টাকা পাওনাও দেন নাই বিদ্যুতের। এই যে কথোপকথনটা শোনালাম, তিনি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ইউনূসের কাহিনীটা এবং শেখ হাসিনার আমলের কাহিনীটা তুলে ধরেছেন। এর সঙ্গে সংযুক্ত করে বলবো, আর্থিক ব্যবস্থাপনায় শেখ হাসিনা সরকারের সাফল্যকে এপ্রিসিয়েট করে শেখ হাসিনা সরকারের 2020 সালের যিনি অর্থমন্ত্রী ছিলেন তাকে বেস্ট ফাইন্যান্স মিনিস্টার হিসাবে এপ্রিসিয়েট করেছেন বিশ্বের খ্যাতনামা আর্থিক ম্যাগাজিন 2020 সালে। একইভাবে 2009 সালেও আর্থিক ব্যবস্থাপনায় শেখ হাসিনা সরকারের সাফল্যের প্রশংসা করে বড় ধরনের এপ্রিসিয়েশন করেছিল আরেকটি বিখ্যাত ম্যাগাজিন। অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে আর্থিক ব্যবস্থাপনার যে সাফল্য, সেই সাফল্যকে বিশ্ব এপ্রিসিয়েট করেছে। আমি সুনির্দিষ্ট করে নামটা বলছি। দি ব্যাংকার নামক ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের মালিকানাধীন ম্যাগাজিন দি ব্যাংকার ফাইন্যান্স মিনিস্টার অফ দি ইয়ার অফ এশিয়া অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড 2020-এ ভূষিত করেন শেখ হাসিনার অর্থমন্ত্রীকে 2020 সালে বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসাবে। এবং 2009 সালে শেখ হাসিনার অপর অর্থমন্ত্রীকে এমার্জিং মার্কেট নামক পত্রিকা
সেরা অর্থমন্ত্রী হিসাবে পুরস্কৃত করেন। আসলে তো মন্ত্রীরা সবকিছু করে না, এটা ডিপেন্ড করে সরকার প্রধানের উপরে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আশা করি পরিষ্কার করতে পেরেছি শেখ হাসিনা তার 15 বছরে প্রতি বছর 1,00,000 কোটি টাকা ঋণ করলেও ঋণের কিস্তি পরিশোধে ডিফল্টার হননি, এবং তার মেয়াদে যে সকল মেগা প্রকল্প হয়েছে তার একটা তথ্য তুলে ধরলাম। আর তার এই ব্যবস্থাপনায় সারা বিশ্বের আর্থিক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকা বেস্ট ফাইন্যান্স মিনিস্টার অফ দি ইয়ার হিসাবে শেখ হাসিনার ফাইন্যান্স মিনিস্টারকে অ্যাওয়ার্ড দিয়েছে, পুরস্কৃত করেছে দুইবার, 2020 সালে, 2009 সালে। আর ইউনূস তার স্বল্প মেয়াদে বিশাল পরিমাণ ঋণ করে চলন ব্যয় তো দূরের কথা, আদানির বিদ্যুতের সামান্য বকেয়ার টাকাও পরিশোধ করেন নাই। মেগা প্রকল্প তো দূরের কথা। আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে, এ বিষয়ে তদন্ত করুন, ইউনূসের এই ভয়াবহ দুর্নীতির তথ্য খুঁজে বের করুন, তাকে আইনের মুখে সোপর্দ করুন। শেখ হাসিনার সরকার পরিচালনার, আর্থিক ব্যবস্থাপনার ইন্টারন্যাশনালি এপ্রিসিয়েটেড বেস্ট স্ট্যান্ডার্ডের কারণে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তো মূল যে বক্তব্যটা যেটা আপনি জানতে চাইছেন, তো আমরা যেহেতু এখানে গেছি, আমি বলতে পারি এটুকু যে ইটালি প্রবাসী যারা আছে তার মধ্যে আমাদের মেজরিটি কমিউনিটি বা প্রবাসীদের মধ্যে আসলে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু স্বাধীনতার পক্ষের মানুষের সংখ্যাই বেশি। এবং আমরা যখন গেছি ওইখানে টিকিট নিয়ে লাইন ধরতে গেছি, তখনই মনে করেন ওই ইয়াং ছেলে পেলে যারা আছে, আমাদেরকে যারা চিনে জানে, বা বিভিন্ন শহরে আমাদের ইটালির অনেক প্রদেশ যেটা বলি আমরা বাংলায়, বা প্রভিন্স, এইসব জায়গায় আমাদের বিভিন্ন প্রভিন্সে কমিটি আছে। এবং সান মারিনোর সবচেয়ে কাছের যে শহর রিমিনি বলে, এটা পর্যটন শহর এলাকা। তো ওই রিমিনিতেও আমাদের কমিটি আছে। মূলত ওই রিমিনি লোকজনই টোটাল রিমিনি থেকে আমাদের ওই স্টেডিয়ামে যেতে সময় লাগে হলো 30 মিনিট, 25 থেকে 30 মিনিট ট্রাফিক না থাকে। ওরা ধরেন 4টা বড় বাস, একটা দোতলা বাস, মোট 5টা বাস। 5টা দোতলা মানে ধরতে হবে 2টা, তার মানে 6টা বাস ওরাই রেডি করছে। টিকিট ওরা আগেই নিয়ে নিছে। টিকিটটা শুরু থেকে ছিল 8 ইউরো, পরে টিকিটের সেল বুঝে এটা বাড়তে 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 সেটা 45 ইউরো পর্যন্ত গেছে। এক পর্যায়ে যায় টিকিট শেষ, স্লট আউট, সেল আউট হয়ে গেছে। তো আমাদের ওইখানে লোকজন ছিল। তারপরে আমরা কিছু এখান থেকে আমরা গেছি এখানে অংশগ্রহণ করার জন্য, তো যথারীতি গেলাম। তো ছেলেপেলেরা এমনি খুব উচ্ছ্বসিত, আনন্দিত, এবং খুব উচ্চ উদ্যোগিনা স্টেডিয়ামে গেলাম। তো প্রথম গোলটা বাংলাদেশে করে হাফ টাইমের আগে। হাফ টাইমের পরে তারা গোলটা শোধ করে। তো আমরা যে উদ্দেশ্য বা আমরা যেটা এখানে করতে চাইছি সেটার জন্য আমি একটা সময় টাইম নির্ধারণ করে রাখছি, যে একটা সময় আমরা এখানে আমাদের যে উদ্দেশ্য বা আমরা যেটা চাচ্ছি প্রবাসীদের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা। তখন আইসা 85 মিনিটের পরে গিয়া আমরা ব্যানার, এর আগে ব্যানার ছিল, আমাদের প্রস্তুতি ছিল আরো, কিন্তু ওইখানে ওই যে প্রত্যেকের বডি চার্জ করে স্টেডিয়ামে ঢুকতে হয়েছে। তো পানি থেকে শুরু করে এমন কোনো কিছুই তারা ভিতরে নিয়ে ঢুকতে দেয় না। যেমন আমাদের কিছু ক্যাপ ছিল, এরপরে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় নেত্রীর ছবি ছিল, বঙ্গবন্ধুর ছবি ছিল। ওই একটা ব্যানার যেটা দেখছেন আপনারা মিডিয়াতে, ওই ব্যানার দেখলাম, ওই ব্যানারটা নিয়ে যাইতে পারছি, বাকি জিনিসগুলো ঢুকাইতে পারিনি, নাহলে আরেকটু কালারফুল আরো সুন্দর হইতো। এবং এটা কিন্তু আপনাকে আমি একেবারে নির্দ্বিধায় বলবো যে এটা কিন্তু কোনো জোর জবরদস্তি বা কাউকে বাধ্য করে করা নেই, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে। এবং সেই জায়গায় ভিডিও যেটুকু হয়েছে, অনেক ছবি অনেক ভিডিও হয়েছে, তো মূল ভিডিওটা কাইটা ফেসবুকে ওরা সাংবাদিক ওইখানে যারা ছিল তারা এটা ভাইরাল করছে, মিডিয়াতে দিছে। আমাদের ছেলেপেলেরা একেবারে উৎসাহিত। এবং এখানে আমি এইভাবে বলতে চাই যে প্রবাসী যারা আমরা আছি, বর্তমানে ধরেন আওয়ামী লীগের সরকার ফল করার পরে এই যে জঙ্গি খুনি
এবং একেবারে বিশ্ব বাটপার। ইউনূসের নেতৃত্বে দেশের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের যে অবস্থা যে জায়গায় গেছে, এই জায়গাটার থেকে কিন্তু প্রবাসী হিসাবে প্রত্যেকটা মানুষ যথেষ্ট উদ্বিগ্ন, এবং আমরা প্রবাসীরা কোথাও না কোথাও কোনো না কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে দেশে। কারণ দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং দেশে ধরেন কালকে এখান থেকে বিদেশ থেকে কেউ একটা গেল, গিয়া দেশে কোনো একটা কাজ কাম ধরলো, দেখা গেছে প্রবাসী হিসাবে বিদেশি হিসাবে ওই যে কিশোর গ্যাং, বিভিন্ন জাতীয় অপরাধ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা এসে চাঁদা দাবি করতেছে, এয়ারপোর্টের সমস্যা, রাস্তায় চলতে সমস্যা। তো এইগুলি নিয়ে প্রবাসীদের মধ্যে একটা উদ্বেগ কাজ করতেছে দেশের। তো এই জায়গার মধ্যে এখন সাধারণ মানুষ, আপনি দেশেও দেখবেন, বিদেশে প্রবাসেও আমরা লক্ষ্য করছি। এখানে আমি আমাদের ইতালির কথা বলতে পারবো, ম্যাক্সিমাম মানুষের মধ্যে এইরকম একটা ফিলিংস কাজ করে যে, ধরেন আমি 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 হয়তো দলের কর্মী হিসেবে বলবো, কিন্তু সাধারণ মানুষের এটা কথা যে মন্দের ভালো, অর্থাৎ বর্তমান পর্যায়ে যা হইতেছে, যে পর্যায়ে দেশ আছে, এর থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভালো ছিল।